সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে নারী সংস্কার নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি আপনারা বিষয়টা একটু মনোযোগ দিলে এটার গুরুত্বটা অনুধাবন করতে পারবেন। সো নারী বিষয়ক যে সংস্কারটা শুরু হয়েছে, এটা বাংলাদেশে অনেকগুলো সংস্কার কার্যক্রম নিয়ে অনেক সংস্কার কমিশন গঠিত হয়েছে, কিন্তু নারী সংস্কার নিয়ে আমি কাউকে কোনো কথা বলতে দেখিনি। এবং এটা খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে এই সংস্কার কমিশন যে গঠন হয়েছে, এই গঠন নিয়ে কথা বলা হয়নি, গঠন কি কাজ করছে বা এই জায়গায় কি কি বিষয় থাকা উচিত এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই বিষয়টি আপনারা চাইলে শেয়ার করতে পারেন যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টা সবাই জানে। কারণ আমরা একটু জটিল হলে বা বিষয়গুলো একটু আকর্ষণীয় বা চিত্তাকর্ষক টাইপ না হলে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা জানতে চাই না, শিখতে চাই না। তো নারী বিষয়ক সংস্কারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে এই সংস্কার নিয়ে আমরা কেউ এখনো কোনো কথা বলিনি। তো আমার মনে হলো এটা নিয়ে কিছু কথা বলি, কারণ এই সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে, এই কমিশনের যারা সদস্য এদেরকে নিয়ে আমার অনেক বড় সন্দেহান আছে। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশে এত বড় একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যে দেশে অর্ধেকের বেশি বর্তমানে নারী। সেই দেশে আপনার এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অর্ধেকের নারী যেখানে মোট জনসংখ্যার, সেই জায়গায় সংস্কার কমিশনের যাদের সদস্য বানানো হয়েছে, আমি জানি না কীভাবে বানানো হয়েছে। এখানে আপনার মানে যারা সদস্য হয়েছে তাদের যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না, বাট এদের চেয়ে বেশি যোগ্য কি কেউ ছিল না? এখানে ধর্মীয় জ্ঞান সম্পন্ন কোন ব্যক্তিকে এখানে আনা যেত না? ডক্টর প্রফেসর সৈয়দা রাজিয়া সুলতানার মতো বুয়েটের একজন টিচার, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেক জায়গায় অনেক গভীর জ্ঞান সম্পন্ন স্কলার আছেন যারা ধর্ম নিয়েও জানেন এবং বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে থাকেন। সেই রকম ধার্মিক কোনো স্কলারকে কেন এখানে রাখা হলো না? ডক্টর সৈয়দা রাজিয়া সুলতানার মতো ধার্মিক, ধর্মভীরু এবং জ্ঞানী, প্রজ্ঞাবান কোন স্কলারকে কেন এই কমিশনে রাখা হলো না? এটা খুবই অদ্ভুত বিষয়। আপনি দেখেন এই সংস্কার কমিশনে কারা কারা আছেন। এখানে আছেন আপনার শিরিন পারভিন হক, যিনি প্রতিষ্ঠাতা নারী পক্ষ কমিশন প্রধান। তারপরে মাহিন সুলতানা, যিনি ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একজন ফেলো। তারপরে কামরুন নাহার, তিনি একজন আইনজীবী। তারপরে ফৌজিয়া করিম ফিরোজ, তিনি একজন আইনজীবী, সভাপতি ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট। কল্পনা আক্তার, সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন। খেয়াল রাখবেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কল্পনা আক্তার আছেন এখানে। হালিদা হানুম আক্তার, তিনি নারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ঠিক আছে। সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। নিরূপা দেওয়ান, সাবেক সদস্য জাতীয় মানবাধিকার কমিশন। অ্যান্ড ফৌজিয়া সুলতানা বেগম, জেন্ডার ও সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ, এবং নিশিতা জামান নিহা। এই যে ব্যক্তিগুলো আছে, যে এতগুলো নারী এখানে আছেন, আপনি প্রতিটা নারীর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন এদের ধর্ম সম্পর্কে জ্ঞান কতটুকু, বা তারা বাংলাদেশে, যেখানে আমরা জানি গত শেখ হাসিনার পিরিয়ডে যে ধরনের বিভিন্ন জুলুম, অত্যাচার, নিপীড়ন নারীদের প্রতি যে অন্যায় হয়েছে, বিশেষ করে ধার্মিক নারীদের প্রতি, সেই জায়গাটা কি উচিত ছিল না? মানে আমি একটা জিনিস বুঝি না, যে কোনো নারী পর্দানশীল হলে বা ধার্মিক হলে কি তার জ্ঞান চলে যায়? কোন একজন নারী যদি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, স্কলার, পিএইচডি করা, সেই নারী যদি এখন হিজাব পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ধার্মিক হন, তাহলে কি তার জ্ঞান চলে যাবে? কোনো একটা আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দেখবেন, কোনো নারী যদি ধর্মভীরু হয়ে থাকেন, তিনি যত বড় সায়েন্টিস্ট হন, যত বড় স্কলার হন, তাকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। তার মানে আমাদের দেশের কালচারে প্রভাব কাদের আছে? ইহুদিদের প্রভাব, ভারতের প্রভাব, ওয়েস্টার্ন কালচারের প্রভাব, না তথাকথিত সেই ফ্যামিনিজমের প্রভাব? এখন ফ্যামিনিজমের যদি কথা বলেন, ফ্যামিনিজমের যে থিওরি, সেই থিওরি অনুযায়ীও তো এটা হওয়ার কথা না। আপনি এখানে কিসের সমতা করলেন? এখানে আপনি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আপনি আলাদা করে রাখলেন। এই যে নারী সংস্কার কমিশন গঠন করা হলো, এখানে কেন একটা নির্দিষ্ট গোষ্ঠী মানে এখানে শুধু রিপ্রেজেন্ট করবে? আচ্ছা, এখন আমি আরো গুরুত্বপূর্ণ বিষয় যাই। এখানে কি কি বিষয়গুলো আছে? আপনি নারী সংস্কার কমিশন দেখেন,
এখানে পৃষ্ঠা 33 নম্বর পৃষ্ঠায় কিন্তু ধর্মীয় বিধান অনুসরণ করায় ব্যক্তি ও পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক আইন ও ধর্মভিত্তিক ও অনেক আইন ধর্মভিত্তিক ও বৈষম্যমূলক, এই কথাটা তারা উল্লেখ করছেন পৃষ্ঠা 33 নম্বরে, যে ধর্মীয় বিধান অনুসরণ করায় ব্যক্তি ও পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক আইন ধর্মভিত্তিক ও বৈষম্যমূলক। এ কারণে নারী বৈষম্যের শিকার হন, বিশেষ করে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স 1961 অনুযায়ী। এই যে একটা কথা তিনি উল্লেখ করলেন, এই বিষয়টার ব্যাখ্যা করার জন্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন কোনো নারী সেখানে থাকা দরকার ছিল না, তাহলে কেন নেই? আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা বিষয় পৃষ্ঠা 108 নম্বরে, তারা যে এই যে সংস্কার কমিশন তারা যে একটা প্রতিবেদন সাবমিট করেছেন, সেই প্রতিবেদনের কথা আমি বলছি এখানে। আপনারা তো অনেকে সংস্কার কমিশন কি লিখছে, কি প্রতিবেদন, কিচ্ছু তো অনেকে পড়েন নাই, তাই আমি এখানে সামারিটা বলছি। পৃষ্ঠা 108 নম্বরে মুসলিম বিবাহ বন্ধন বিধিমালার ভাষা যেমন কন্যা, কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্তা ইত্যাদি শব্দ নারীর প্রতি অবজ্ঞাসূচক ও বৈষম্যমূলক। এই শব্দগুলো নারীর ব্যক্তিত্বকে বৈবাহিক অবস্থা দিয়ে সংজ্ঞায়িত করে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক সেন্সিটিভ। আচ্ছা, তারপরে পৃষ্ঠা 222, যেখানে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স 1961 সংশোধন করে নারীকে সমান অধিকার দিতে হবে। এই যে নারীকে সমান অধিকার দিতে হবে, এই জিনিসটা করা মানে কি? আমাদের ইসলাম ধর্মের যে বিধান, সূরা নিসায় যেভাবে পারিবারিক সম্পত্তি বন্টনের কথা বলা আছে, যেমন এক ভাই কতটুকু পাবে, এক বোন কতটুকু পাবে, মা কতটুকু পাবে। একটা মেয়ে শ্বশুর বাড়ি গেলে তিনি স্বামীর অংশ পাচ্ছেন, আবার বাবার বাড়ি থেকে তিনি বাবার থেকে একটা অংশ পাচ্ছেন, আবার একটা ছেলে তিনি শুধু বাবার বাড়ি থেকে পাচ্ছেন, শ্বশুর বাড়ি থেকে পাচ্ছেন না। সো এই রকম কিছু বিষয়ের কারণে ইসলাম কিন্তু এটাকে সুষম বন্টন করে দিয়েছে সূরা নিসা অনুযায়ী। আমরা যেখানে পুরুষরা আমাদের কোরআনে বা সূরা নিসায় নারীকে যতটুকু দিতে বলা হয়েছে সেটা কিন্তু পুরুষের তুলনায় কম, সেই কমটুকুই আমরা দিচ্ছি না, কম দিতে বলা হয়েছে। মানে একটা ভাই যা পাবে তার অর্ধেক পাবে বোন, সেই অর্ধেকেই আমরা বোনকে দিচ্ছি না। এখানে আমরা কার্পণ্য করছি। সেখানে সেই দেশে সমান যদি বলা হয়, এটা কি মানবে সহজে? ধর্মের কথা কি সেখানে আসবে না? ধর্মীয় বিধানের কথা আসবে না? কোরআনের কথা আসবে না? এই যে একটা আইনের কথা তারা প্রস্তাবে উল্লেখ করলেন, এই দেশে এটা নিয়ে যখন প্রতিবাদ করবে তখন কি জঙ্গি তকমা লাগাইতে চান? আপনাকে উস্কানি দিতে চান? এটা তো আমার মনে হয় একটা উস্কানি দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে, যাতে বাংলাদেশ এখন অস্থিতিশীল হয়ে যায় এই ইস্যুটাকে কেন্দ্র করে। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সুপারিশ করলেন 122 নম্বর পৃষ্ঠায় আপনাদের কমিশনে যে প্রস্তাব দিয়েছেন, সেখানে কেন একজন নারী, ধর্মীয় জ্ঞান সম্পন্ন একজন নারী রিপ্রেজেন্টেটিভ কেন সেখানে রাখা হইল না? পৃষ্ঠা 183 নম্বরে এই যে আপনার নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা বা প্রতিবেদন জমা দিয়েছে, সেটা পৃষ্ঠা 183 নম্বরে আছে, নারী পুরুষ বৈষম্য, ধর্মীয় সংস্কারের অভাব এবং সমাজে নারীর প্রতি নেতিবাচক মনোভাবের কারণে মুসলিম নারীরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। এগুলো সেন্সিটিভ বিষয়, অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে পৃষ্ঠা 184, বিভিন্ন অনুচ্ছেদ অনুযায়ী মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 ফর্ম বি ঘ মুসলিম বিয়ে নিবন্ধন ফর্ম বা নিকানামা এর 5 নম্বর ধারায় ব্যবহৃত কন্যা, কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্তা শব্দগুলো বৈষম্যমূলক ও অসম্মানজনক হিসাবে চিহ্নিত করে পরিবর্তনের সুপারিশ করা হয়। এখন এই জায়গাটায় আপনি এই যে একটা প্রস্তাবনা করলেন, বিষয়টা অবশ্যই যৌক্তিক, কিন্তু এই জায়গাটাতে আপনার কি দক্ষ সুযোগ্য প্রতিনিধি রাখা উচিত ছিল না? এটা সিদ্ধান্ত কি আপনার ইসলামে প্রজ্ঞাবান কোনো নারী থাকা উচিত ছিল না, যারা স্কলার, যারা বিশেষ করে ধর্ম নিয়ে জানেন? আপনি এখানে একটা ইসলাম ধর্মের উপর ভিত্তি করে যে জিনিসটা করা হয়েছে সেই সিদ্ধান্তগুলো সরিয়ে দিতে গেলে প্রায় ইসলামিক স্কলারকে রাখতে হবে সেখানে। আপনি হিন্দু ধর্মের উপর কোনো পরিমার্জন কোনো নতুন সিদ্ধান্ত আরোপ করতে গেলে সেখানে হিন্দু ধর্মের উপর কোনো ধর্মযাজককে রাখতে হবে। সেখানে তো ইসলাম ধর্মের মুসলমানকে দিয়ে আপনি সংশোধন করাইতে পারেন না, পরিবর্তন করতে পারেন না। তাহলে এই যে কাজটা করা হলো। তারপর পৃষ্ঠা 76 ধর্ম, প্রথা ও মনোভাব নিয়ে তারা কিছু কথা বলছেন। এই 3টি বিষয়ের ভিত্তিতে নারীর উপর সহিংসতা ঘটে থাকে। নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব, ধর্মীয় বিধান ও সামাজিক রীতিনীতির কারণেই যৌন সহিংসতা, ধর্ষণ, নির্যাতনের শিকার হয় নারী। তো এই যে গুরুত্বপূর্ণ এই সেন্সিটিভ বিষয়গুলো এখানে উল্লেখ করলেন, এই জায়গাটায় পর্যাপ্ত বিশ্লেষণ, অনেক ধরনের মতামত থাকতে পারে। অবশ্যই আপনারা কেন মনে করেন যে এখানে
ইসলামিক স্কলার থাকলে সেটা নারীর পক্ষে যাবে না? অথচ আমরা মুসলমানরা বিশ্বাস করি নারীর অধিকার সবচেয়ে বেশি ইসলামেই দেওয়া হয়েছে। তাহলে আপনি সেই ইসলামের বিধানের কোনো একটা অংশ যেখানে আছে সেটাকে আপনি বাংলাদেশের আইন থেকে সরিয়ে দিবেন, সেখানে কোনো ইসলামিক স্কলারকে রাখবেন না। এটা তো বাংলাদেশের সহিংসতা বা এক্সট্রিমিজম তৈরি করার একটা প্রেক্ষাপট তৈরি করে দেওয়া হচ্ছে আমি মনে করি, এবং এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। কেন এখানে এই কজন ব্যক্তিকে রাখা হইলো? কেন এরা বাদে কি বাংলাদেশে আর কোনো মানুষ ছিলেন না? কেন এই কজন নারী এখানে সদস্য হইল? এই কজন নারী কি বাংলাদেশের সবকিছু তারা রিপ্রেজেন্ট করেন? আর কোনো বাংলাদেশে কি নারী নাই? এখানে ব্যারিস্টার সিগমা হুদা ছাড়া কি আর কেউ ছিল না বাংলাদেশে? কেন এখানে শুধু সিগমা হুদার মানে ওই একই ব্যক্তিদের বারবার সব জায়গায় আনা হয়? কেন জওশন আরা রহমান, ব্যারিস্টার সালমা সোবহান, অধ্যাপক নাজমা চৌধুরী, সালমা খান, সিগমা হুদা, আয়েশা খানম, নাসরিন হক, এদের মতো মানুষকে যদি আপনি এখানে পূর্বে বিভিন্ন জায়গায় রাখা হইতো, এই মানুষগুলো সব জায়গায় ছিল, যারা একসময় ওই কমিশনে উল্লেখ করা হয়েছে এই ব্যক্তিগুলো একসময় অনুপ্রেরণা জুগিয়েছে। এই যে যারা অনুপ্রেরণা জুগিয়েছিল তাদের মধ্যেও তো আমি এখনো ধার্মিক নারীকে দেখতে পাচ্ছি না। এবং বর্তমানেও আপনারা একই ধারাবাহিকতা রক্ষা করে এখানে যে কয়জন নারী আছে সেখানেও কিন্তু আপনারা ওই একই ধাঁচের মানুষগুলোকে রেখেছেন। কেন এই মুসলিম কান্ট্রিতে কি আপনার এখানে আপনার 10 থেকে 12 কোটি, এখানে 18 কোটি জনগণ হলে তার মধ্যে কমপক্ষে 10 কোটি হচ্ছে বর্তমান সমীক্ষা অনুযায়ী 9 থেকে 10 কোটি হচ্ছে নারী। সেই 9-10 কোটি নারীর মধ্যে কি কোনো ধর্মীয় প্রজ্ঞাবান সম্পন্ন কোনো মুসলিম নারী কি ছিলেন না, যিনি ধর্ম সম্পর্কে কোরআন হাদিস জানেন বা যার পর্যাপ্ত জ্ঞান আছে? আমি তো একজন নামই বলে দিলাম, ডক্টর সৈয়দা রাজিয়া সুলতান। আপনারা খোঁজ নেন, বুয়েটেরই টিচার এবং তিনি ধর্ম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। কেন তাকে রাখেন নাই? তার মতো আরো অনেক নারী আছে, ভুরি নারী আছে। ব্র্যাক ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক অন্য নারী আছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছেন। আপনি এইসব ধার্মিক মানুষকে কেন, ধর্ম নিয়ে আপনি কাজ করবেন, তার ধার্মিক মানুষগুলোকে কেন আপনারা অ্যাভয়েড করছেন? কেন একতরফাভাবে এই সদস্যদেরকে নিয়োগ দেওয়া হলো? এবং কমিশনে যেসব সিদ্ধান্ত, যেসব বিষয় আলোচনা করা হয়েছে, বিষয়বস্তু নিয়ে আমি একটু কথা বলি। আপনি খেয়াল করে দেখেন, এই কমিশনের নারী সংস্কার কমিশনের এখানে যে কয়টা অধ্যায়গুলো, প্রথম অধ্যায় ভূমিকা নিয়ে একটা দেওয়া হয়েছে, নারী সংস্কার কমিশনের গঠনের প্রেক্ষাপটকে, এগুলো নিয়ে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে কথা বলছে। তৃতীয় অধ্যায়ে সংবিধান, আইন ও নারী অধিকার, সমতা ও সুরক্ষার ভিত্তি, এটা নিয়ে কথা হয়েছে। এখন এই যে এত গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধান, আইন ও নারীর অধিকার, সমতা, সুরক্ষা, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন, সেখানে কি আপনার কোনো ধার্মিক কোনো নারী প্রতিনিধি রাখা দরকার ছিল না? তারপর চতুর্থ অধ্যায় নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্কার। তারপরে পঞ্চম অধ্যায় নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ। তারপরে আপনার ষষ্ঠ অধ্যায় নারী ও মেয়ে শিশুর জন্য আপনার সহিংসতা মুক্ত সমাজ। তারপরে আপনার সপ্তম অধ্যায় জনপরিসরে নারীর ভূমিকা। অষ্টম অধ্যায় জনপ্রশাসনে নারীর অংশগ্রহণ। এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে নবম অধ্যায়, যেখানে নারীর অগ্রগতির জন্য শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে। এখন নারীর শিক্ষা কেমন হবে এটা কি এই কজনই বলে দিবে? সমাজের সব ধরনের ইয়ে থেকে আপনার প্রতিনিধি রাখা দরকার ছিল না? আপনি দরকার হিন্দু জনগোষ্ঠী থেকে একজন নারী রাখতেন, বৌদ্ধ জনগোষ্ঠী থেকে একজন নারী রাখতেন, দরকার খ্রিস্টান জনগোষ্ঠী থেকে একজন নারী রাখতেন, এবং ইসলাম ধর্ম সম্পর্কে যেই নারী ভালো জানেন তার মতো একজন কেউ রাখতেন। আপনারা এক ধাঁচের আইনজীবী অথবা এনজিও কর্মী টাইপ সবাইকে রেখে দিয়েছেন। এনজিওতে যারা কাজ করে তারাই কি বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন? তারাই কি খালি নারীদের শৃঙ্খলা, নারীদের অধিকার, নারীদের সমতা, নারীদের শিক্ষা, নারীদের সবকিছু নিয়ে খালি এনজিও কর্মী নিয়ে কথা বলবে? বাংলাদেশে আর কোনো মানুষ নেই? সবকে এনজিও লোকই জানে। এটা কি শুরু হয়েছে বাংলাদেশে? যাই হোক, এই সংস্কার কমিশন এইভাবে যদি আমরা নিরপেক্ষতার নামে আমরা যদি পক্ষপাতমূলক কাজগুলো করি, বাংলাদেশের সঠিক সংস্কার হবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে সবাইকে বলবো, নারী সংস্কার কমিশনের পুরো ইয়েগুলো আপনারা পারলে পড়বেন, এবং এটা খুব বেশি বড় না, খুব সম্ভবত এটা 250 থেকে 300 পৃষ্ঠার হবে। পারলে এটা পড়ে নেবেন আপনারা, এবং আশা করি একটা ভালো ধারণা হবে, এবং আমাদের সবার এটা নিয়ে কথা বলা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।